এই শোনো, শাড়ি খুলে সুন্দরভাবে একটু আদর করো তো। ভাবি, আপনি আমার কাছে আসছেন কেন? কেন বাবু, তুমি জানো না বুঝি? ভাবি, আপনি এমন করে কথা বলছেন কেন? চুপ কুত্তা, একদম ভাবি বলবি না, তাহলে তোকে শেষ করে ফেলবো। আহ, আমি আবার কি করলাম? তোকে না কতবার বলেছি আমাকে ভাবি বলবি না? তাহলে কি বলবো ভাবি? কুত্তা হারামি, তুই আবারও আমাকে ভাবি বললি। আগে তো তাই বলতাম। আগে কি বলতি না বলতি এখনো সেটা বলতে হবে নাকি কুত্তা? ভুলে যদি আবার ভাবি বলিস না তাহলে তোর খবর আছে। তাহলে কি বলে ডাকবো নীল ভাবি কথাটা বলার আগেই আমি ওর ঠোঁটজোড়া বন্ধ করে দিলাম। ও কেমন শান্ত হয়ে গেল। নীলের চোখজোড়া বেরিয়ে আসার উপক্রম হয়ে গেছে। ও আমার সাথে রেসপন্স করছে না, তাই আমি ওর হাতগুলো আমার কোমরে রাখলাম। নীলের হাতগুলো কাঁপতে লাগলো। আমার খুব খুশি পাচ্ছিল। তারপরও ওর ওই মিষ্টি ঠোঁটের স্বাদ নেওয়াটা বন্ধ করলাম না। নীলের ঠোঁট জুড়ে এতটাই মিষ্টি যেটা আমি আগে কখনো বুঝতে পারিনি, কারণ আমি কখনো এমন করে ওর কাছে আসিনি। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে, তাই তো? আর নীলার সাথে যদি নীলের বিয়ে হয়ে থাকে তাহলে ও নীলাকে ভাবি কেন বলছে? চলেন বুঝিয়ে বলি তাহলে। নীলার সাথে বিয়ে হওয়ার কথা ছিল নীলের বড় ভাই সবুজের, কিন্তু বিয়ের আগের দিন সবুজ ওর প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে। বিয়ে ঠিক হবার পর থেকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের আগের দিন নীলের পরিবার জানতে পারে ওর বড় ভাইয়া অন্য একটা মেয়েকে ভালোবাসতো আর তার হাত ধরে পালিয়ে গেছে। ওদের জানা ছিল না সবুজ এই বিয়েতে রাজি না। নীলের আব্বু কি করবে ভেবে পাচ্ছিল না। তারপর কোনো উপায় না পেয়ে বিষয়টা নীলের আব্বুকে জানালে ওরা অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর নীলার আব্বু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন নীলের আব্বু ওনাকে সান্ত্বনা দেয় আর বলে ওনার এক ছেলে চলে গেছে তাতে কি হয়েছে, আর এক ছেলে তো আছে। ওনার ছোট ছেলে নীলের সাথে নীলার বিয়ে হবে। নীলার আব্বুর সম্মান বাঁচাতেই নীলের বিয়েটা করা। আজকে ওদের বিয়ে হলো। বিয়ের রাতে কি হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। দম বন্ধ হয়ে আসছিল। তারপরও নীলা আমাকে ছাড়ছে না। কোনো উপায় না পেয়ে ওনাকে ছাড়ানোর চেষ্টা করলাম। তখন ভাবি অর্থাৎ নীলা আমাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গেল আর মুচকি মুচকি হাসতে লাগলো। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। নীলাকে হাসতে দেখে বললাম, এভাবে কেউ কিস করে? আর একটু হলে তো শেষ হয়ে যেতাম। আপনি কি রাক্ষস নাকি? আমাকে তো মেরে ফেলতেন। কি সব বলো? আমি ছিলাম তো তোমার কিচ্ছু হতে দিতাম না। আমার নিঃশ্বাসটা কি শেষ হয়ে গিয়েছিল নাকি তোমাকে সবটা দিয়ে বাঁচিয়ে দিতাম? আপনি এতটা স্বাভাবিকভাবে বিষয়টাকে কিভাবে নিচ্ছেন বলেন তো? আমার তো কি? আপনার তো ভাইয়ার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আপনি সবটা মেনেও নিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে আমার সাথে বিয়ে হতেই আবার আমাকে মেনে নিলেন কি করে? তার উপর আমি তো আপনার থেকে 3 বছরের জুনিয়র। তাহলে কি করে ভালোবাসতে পারলেন আমাকে? আমি অত শত কিছু বুঝি না, আমি শুধু তোমাকে চাই। তোমার সাথে বিয়ে হয়েছে, তোমাকে স্বামী মেনেছি। 3বার কবুল বলার পর আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। এখন চলো বাসরটা করে নেই। এত কিছু শুনতে চাই না আমি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আর আমার মধ্যে কোনো এরকম ভাবনা চিন্তাই ছিল না যে আপনি আমার বউ হবেন, কিংবা আপনার সাথে এসব কিছু হবে। তাহলে আমি কি করে আপনাকে বউ হিসেবে মেনে নেব? কুত্তা, তুই আমাকে বউ হিসেবে মানবি না তো কাকে মানবি? হ্যাঁ, আমার কোনো সতীনকে তুই বউ হিসেবে মানবি বল? নীলা কথাটা বলেই নীলের পাঞ্জাবির কলারটা চেপে ধরলো। তারপর ওর অনেকটা কাছে চলে আসলো। ওর রাগী চেহারা দেখে নীল ভয় পেয়ে গেল। নীল ভদ্র আর শান্তশিষ্ট একটা ছেলে। আব্বু আম্মু যেটা বলেছিল ও তাদের সম্মান রক্ষার্থে সেটাই করেছে। কিন্তু নীলের কোনো ইচ্ছে ছিল না বিয়েটা করার, কারণ ও নীলাকে গত একটা মাস যাবৎ ভাবি বলে ডেকে এসেছে। আর হঠাৎ করে তার সাথে বিয়ে হয়ে গেলে কি করে তাকে বউ হিসেবে মেনে নিবে? নীল খেয়াল করলো রাগে নীলার গালগুলো লাল হয়ে আছে। ওকে কেমন যেন গুন্ডি টাইপের দেখাচ্ছে। নীল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। নীলা ওর কোনো রেসপন্স না পেয়ে বলল, এই, তুই এইভাবে তাকিয়ে কি দেখছিস? আমি তোকে কিছু বলছি আর তুই কি না এইভাবে চুপ করে আছিস? আপনাকে তো গণ্ডি অবস্থাতে দেখতে বেশ ভালো লাগে।
অনেক কিউট লাগে। তার উপরে আপনার গালগুলো যখন টমেটোর মতো লাল হয়ে যায় না, তখন তো মনে হয় তখন কি মনে হয় শুনি? কি মনে হয় বল? মনে হয় আপনার গালগুলোকে খেয়ে ফেলি, কারণ একদম দেখতে টমেটোর মতো হয়ে যায়। তাই আমি কি বারণ করেছি নাকি? নীলের কথাতে নীলা বেশ খানিকটা লজ্জা লাগলো। ও লজ্জায় নীলের বুকে মুখ গুজে দিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। নীল একটা বারের জন্য ওকে জড়িয়ে ধরছে না, আবার ওকে ছাড়িয়েও দিচ্ছে না। বুঝতে পারছি না নীলা এতটা স্বাভাবিকভাবে আমাকে কি করে মেনে নিল। আমি জানি না ও ভাইয়াকে ভালোবাসতো কি না, কিন্তু বলতো ভাইয়াকে নাকি ওর পছন্দ। আসলে ভালোবাসার আর ভালো লাগাটা তো এক নয়, তাই হয়তো নীলার ভাইয়াকে ভালো লেগেছিল। কিন্তু আমাকে কি করে একদিনের মধ্যে ভালোবাসতে পারলো সেটাই বুঝতে পারছি না। মনে হাজার প্রশ্নের ভিড় জমেছে। নীলা এখন আমাকে জড়িয়ে ধরে রেখেছে, আমি ওকে জড়িয়ে ধরেছি না বলে ও আমাকে ছেড়ে দিয়ে তারপর মুখের দিকে দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো, কি হলো? তুমি আমাকে মেনে নিতে পারবে না? প্লিজ চুপ করে থেকো না। আমি তো তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। প্লিজ নীল, আমাকে দূরে সরিয়ে দিও না। আমি সব সময় চাইতাম আমার বরটা একটা পিচ্চি হবে, যাকে কিনা আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসবো। কিন্তু তোমার আব্বু আম্মু যখন আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, তখন বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছিলাম, কারণ সবার কপালে তো আর সবটা থাকে না। তাই ভেবেছিলাম পরিবারের পছন্দে বিয়ে করব। কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু তোমার ভাইয়া যে এমন একটা কাজ করবে আমি সেটা ভাবতেও পারিনি। তাহলে বলেছিলেন কেন আপনি ভাইয়াকে পছন্দ করেন? কারণ তোমার ভাইয়াকে দেখতে অনেকটা তোমার মতোই কিউট, তাই যে কারোরই ওকে পছন্দ হবে। তাই আমি তেমন পছন্দ করতাম কিন্তু ভালোবাসতাম না। কারণ কেন জানো? ওই যে বললাম, তোমার আব্বু আম্মু আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। আমি কখনো আব্বু আম্মুর কথার অবাধ্য হইনি, তাই বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। কখনো কাউকে ভালোবাসিনি, তাই ভেবেছিলাম বিয়ের পর স্বামীকে ভালোবাসবো। কিন্তু তার আগেই তোমার ভাইয়া সবটা শেষ করে দিল। আর যেটা করেছে আমার এখন মনে হচ্ছে সেটা ভালোই হয়েছে। কিন্তু কেন? কারণ যখন তোমরা আমাদের বাসায় গিয়েছিলে, সেদিন আমার প্রথমবার তোমাকে দেখে মনে হয়েছিল তোমার জন্যই আমাকে দেখতে যাওয়া হয়েছে। আর তুমি দেখতে এতটাই কিউট আর সুইট, যার জন্য আমার তোমাকে ভালো লেগেছিল। তারপর তোমার গোলাপি ঠোঁটজোড়া দেখলেই আমার না কেমন যেন আদর করতে ইচ্ছে হতো। নীলার কথায় আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এই মেয়েটা কি পাগল নাকি? কী সব কথা বলে? ও একটা মুচকি হাসি দিয়ে আমার কপালের সাথে নিজের কপালটা ঠেকিয়ে বলল, বিশ্বাস করো, সেদিন ভেবেছিলাম তোমার জন্যই আব্বু আম্মু আমাকে দেখতে গেছে, কিন্তু যখন জানলাম সবুজের জন্য দেখতে গেছে, তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরও আব্বু আম্মুর কথাটা মেনে নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওকে বিয়ের পর ভালোবাসতে পারবো, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা কাজ করতো। মনে হতো তোমার সাথেও তো আমার বিয়েটা হতে পারতো। উপরওয়ালা যে আমার মনের কথাটা শুনে নিবে সেটা আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, হয়তো তোমার ভাইয়া চলে গেছে, তোমার সাথে আমার বিয়েটা হয়েছে, আমার আব্বু আম্মু একটু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, তাই না? এটা যদি বিয়ের পর হতো আর তোমার ভাইয়া যদি আমাকে বিয়ে করে রেখে পালিয়ে যেত, তখন কি হতো বলো? তার থেকে বিয়ের আগে চলে গেছে, তাতেই অনেক হ্যাপি। তাতে আমার পিচ্চি বরটাকে পেয়েছি। নীলা নীলের নাকটা টেনে দিয়ে বলল কথাটা। নীল অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। এখনো কি তুমি আমাকে বউ হিসেবে মানবে না বলো? নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো বলো? আমার জানা মতে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তুমি কাউকে পছন্দও করো না। তাহলে কেন আমাকে বউ হিসেবে মানতে পারবে না বলো? নাকি আমি তোমার থেকে সিনিয়র বলেই তুমি আমাকে ভালোবাসতে পারবে না? কি হলো, কথা বলছো না যে? জানি না, কিন্তু আমি তো আপনাকে ভাবি বলে ডাকতাম। তাহলে হঠাৎ করে একদিনের মধ্যে কি করে বউয়ের জায়গাটা দিব? তার উপরে আপনি তো আমাকে বলতেন আমি একটা পিচ্চি। তাহলে পিচ্চিটাকে বিয়ে করলেন কি করে? আর একদিনের মধ্যে ভালোই বাসলেন কি করে? শোনো, ভালোবাসাতে হাজার বছরের প্রয়োজন হয় না। কাউকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলা যায়। আর আমি তো বিয়েটা ঠিক হওয়ার পর থেকেই তোমাকে বারবার মজার ছলে বলতাম যে তোমার ভাইয়ের সাথে বিয়েটা ঠিক না হলে আমি তোমাকে বিয়ে করতাম, তোমার সাথে প্রেম করতাম। এটা কি তুমি ভেবেছো? আমি মন থেকেই বলতাম এগুলো। তাহলে বলেননি কেন? যদি ভাইয়ের সাথে বিয়ে হয়ে যেত তাহলে কি খুব বেশি ভালো থাকতে পারতেন? জানি না, কিন্তু তোমার ভাইয়ার সাথে আমার বিয়েটা তো হয়নি,
তাতেই আমি অনেক হ্যাপি। এখন তুমি আমাকে বউ হিসেবে মেনে নিলে আমি সারা জীবনের জন্য হ্যাপি থাকবো। সবসময় তোমাকে বুকে আগলে রাখবো। দেখো, একটুও কষ্ট পেতে দিব না। আমি কোনো কথা বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। নীলা আমাকে ছেড়ে দিল। ওর চোখে পানি টলমল করছে। কিছু বলে ওঠার আগেই 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুঝতে পারছি তোমার ভালোবাসাটা আমার কপালে নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমার আমাকে মানতে হবে না। তুমি এটা তো বিয়ের আগে বলে দিতে পারতে, অন্তত আমি আব্বুকে বারণ করে দিতাম। আমি ভেবেছিলাম হয়তো এমন কিছু হতে পারে, কিন্তু যখন মনে পড়েছিল যে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তার উপর আব্বু আম্মুর সম্মানটা বাঁচতে পারে, তাই বিয়েটা করেছিলাম। আর 3 বার কবুল বলার পর থেকে তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসতে পারবে না সেটা আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি না চাইলে আমি তোমার কাছে আসবো না। আমি তোমাকে যতবার স্পর্শ করেছি ততবারই বুঝতে পারছি তুমি অস্বস্তি ফিল করছো। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি আর তোমার কাছে আসবো না। নীলা কথাটা বলে চোখ জোড়া মুছে নিয়ে তারপর বিছানা থেকে একটা বালিশ আর চাদর নিয়ে যখনই অন্য কোথাও যাবে তখনই আমি ওর হাতটা ধরে ফেললাম। নীলা আমার দিকে তাকালো আর কান্না ভেজা কণ্ঠে বলল, কি হলো, আটকে দিলে কেন? হাত ছাড়ো, আমার ঘুম পাচ্ছে। থাকতে পারবে তো আমাকে ছাড়া একা? ঘুম পাচ্ছে মানে? আজকে তো আমাদের বাসর রাত, তাহলে ঘুমাবে মানে? তাহলে কি করব? তুমি তো আমাকে ভালোবাসতে পারবে না, আর বউ হিসেবেও মানো না, সেখানে ভালোবাসবে কি করে? ছাড়ো আমাকে। আমি তোমাকে স্পর্শ করলে তোমার খুবই বেশি বিরক্ত লাগে, তাই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করব। তুমি ভয় পেও না, ভুলেও আমি তোমার কাছে যাব না। তুমি যেটা করতে বলবে আমি সেটাই করব। তাও শুধু আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না। আমি সারা জীবন দরকার পড়লে তোমার পায়ের কাছে বসে থাকবো, তোমার বাসার কাজের মেয়ে হয়ে থাকবো, তাও আমাকে বাসা থেকে বের করে দিও না। নীলার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। ও এত বেশি ভালোবেসে ফেলেছে আমাকে, জানতাম না। কিন্তু ওর এসব সেন্টি মার্কা কথা শুনে বললাম, দেখো, এসব সেন্টি মার্কা কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ো। না, আমি বিছানায় শুবো না। যদি ভুল করে তোমার গায়ের উপর হাত পা তুলে দিই তখন? তুললে তুলবেন, তাতে কি তোমাকে শুতে বলেছি? সব বললাম তো না, আমি নিচেই ঠিক আছি। আমাকে রাগ করতে বাধ্য করিও না, তখন উল্টাপাল্টা কিছু একটা করে ফেললে তুমি কষ্ট পাবে। এখন যাও, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। নীলা তবু দাঁড়িয়ে আছে। আমি ওর হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিলাম, তারপর পাশে শুয়ে পড়লাম। নীল বসে আছে তাই বললাম, তোমাকে শুতে বললাম না, শও। নাকি আমাকে অন্য কিছু করতে হবে? নীলা আমার পাশে শুয়ে পড়ল। ও বারবার নাক টানছে। আমি ওকে আমার দিকে ঘুরিয়ে তারপর চোখের পানি মুছে দিয়ে বললাম, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর একটা বার যদি কান্নার শব্দ পাই না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কান্না করবে না তো কি করবে? তুমি আমার স্বামী, তোমাকে এতটা কাছে পাওয়ার পরও নিজের করে পাবো না, এটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের সেটা তুমি জানো? আমার কথাতে নীল জবাব দিল না, শুধু তাকিয়েই রইল। তারপর ও উপর হয়ে শুয়ে পড়ল। হঠাৎ মনে হলো হয়তো ওর কাছে ওর বুকের শোয়ার জন্য আবদার করলে ও বারণ করবে না, তাই বললাম, আচ্ছা তোমার বুকে আমাকে মাথা রাখতে দিবে? নীল কোনো কথা বলল না। ভাবলাম, ও যতই না করুক আমি কি ওর কথা শুনবো নাকি? তার উপর ও আমার স্বামী। আমি তো একটা ভুল করতে যাচ্ছিলাম তখন। নীল একটা বার আমার দিকে তাকালো। আমি ওর বুকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরতে নীল আমার কপালে একটা কিস করে দিয়ে আমাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরলো। ওরকম কর্মকাণ্ডে আমি অবাক হয়ে এলাম, তাই প্রশ্ন করলাম, কি হলো, তুমি জড়িয়ে ধরলে যে? কেন, খুব বেশি খারাপ লেগেছে? আচ্ছা তাহলে ছেড়ে দিচ্ছি। এই না, একদম না। কিন্তু তুমি তো বলেছিলে আমাকে বউ মানো না, তাই অবাক লাগছিল। তুমি হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলে ওই জন্য। তোমাকে নিজের বউ হিসেবে মানবো না তো কাকে মানবো শুনি? তাছাড়া এখন আমাদের বিয়ে হয়েছে, বউ হিসেবে তো একটা সময় না একটা সময় মানতেই হবে। তাহলে যে পাগলিটা আমাকে এত ভালোবাসে তাকে না মানলে কাকে মানবো শুনি? নীলা আমার কথাতে ফুপিয়ে উঠতে লাগলো। আমি ওর মুখটা তুলে তারপর ওর চোখের পানিগুলো মুছে দিয়ে আবার কপালে একটা কিস করতেই নীলা আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিয়ে গভীরভাবে কিস করতে লাগলো। আমি আর ওকে বাধা দিলাম না, ওর সাথে রেসপন্স করতে লাগলাম। 10 মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিয়ে বুকে মুখ লুকালো। আমি ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিলাম।
আমাকে একটু ভালোবাসার চেষ্টা করো। দেখো, আমি নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে তোমাকে ভালোবাসবো। কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। জানি, কিন্তু আমার তো একটু সময় লাগবে। সেই সময়টুকু তো আমাকে দাও। তোমার যতদিন লাগে সময় নাও, কিন্তু আমাকে মাঝে মধ্যে একটু আদর করলেই হবে। এই ধরো, আজকে এখন একটু আদর করলেই আমি আর কিচ্ছু চাইবো না। প্লিজ এখন একটু আদর করো। আমার বউটা দেখি অনেক রোমান্টিক। বরের কাছে আবদার পেতে গেলে তো রোমান্টিক হতেই হবে। এখন কথা না বলে আদর করো। হ্যাঁ হ্যাঁ, করছি। তারপর আর কি? তারপর যেটা হবে সেটা না হয় ইতিহাসের পাতায় থাক। বেশি জানতে চাহিয়া পাকিয়া চাইবেন না। কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো মাস্ট। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।